সর্বপ্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবদাদা এবং ইষ্ট পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার সকল দাদা ভাইদের, মায়েদের, আমার শ্রদ্ধেয় ঋত্বিক দাদাদের, যাজকগণদের সকলকে আমার কোটি কোটি প্রণাম এবং জয়গুরু জানাই। আজকে আমাকে আবার দাদা সুযোগ দিয়েছেন, এ তো আমার অনেক পরম সৌভাগ্য যে আজ আবার আমি আপনাদের লিঙ্কে এসে আমি ঠাকুরের কিছু কথা, ঠাকুরের দয়ার কথা বলতে পারবো। দাদার অনেক অনেক কৃপা আমার উপরে যে দাদা আবার আজ আমাকে সুযোগ দিয়েছেন। ঠাকুরেরও অনেক কৃপা আমার উপরে যে আমি আজকেও বলতে পারছি। খুবই ভালো লাগে ঠাকুরের কথা বলতে, খুব ভালো লাগে, শুনতে আরো ভালো লাগে। ঠাকুর বলেছেন না সত্যানুসরণে, যখন ঠাকুরের কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তার আদরেও ভালো লাগে, অনাদরেও ভালো লাগে, তখন বুঝতে হবে আমার ভিতরে পবিত্র সান্ত্বনা আসছে। একবার আমি যখন দেওঘরে গেছিলাম, তো বাচ্চাটাকে নিয়ে, আমার ছেলে তখন ছোট ছিল, তখন আমার সস্তেনি হয়নি, শুধু দীক্ষা হয়েছিল। বাচ্চাদেরও আমার ছোটবেলায় দীক্ষা হয়ে গেছে, দুই ছেলে মেয়েরই 11-12 বছরে ওদেরও দীক্ষা হয়ে গেছে। ছেলেটা ঠিক করে করে না, মেয়েটা করে। মেয়েটা করতো বলে আজকে মেয়েটার সবকিছুই ঠিক ঠিক চলছে। ছেলেটার একটুখানি কোনো সময় করতো, কোনো সময় করতো না, ছোটবেলার থেকেই ওকে অনেক জোর করে করে বসিয়ে অনেকবার বলে বলে করাতাম। এখন আবার ও চাকরির ওটাতে বাইরে আছে। এখন ও বিসিএ করেছে এখানে। ওরও জীবনে অনেক পড়াশোনা, অনেক ওই গেছে, বাধা গেছে একটার পর একটা, কিন্তু ও ঠিকভাবে পড়াশোনা করে করে কিভাবে কিভাবে বছর খারাপ যায়নি। ও বিসিএ পাস করলো কানপুর ইউনিভার্সিটি থেকে। এখান থেকে ওর চাকরি হয়ে গেছিল। যখন বিসিএ থার্ড ইয়ার করে তখনই ওর চাকরি হয়ে গেছে। ও গুরগাঁওয়ে দিল্লিতে আছে এখন। এখন ওর বিয়ের জন্য চিন্তা। দাদা খালি বলছেন আমাকে, হারু দাদা, যে এখন একটা ব্রাহ্মণ মেয়ের সাথে ওর বিয়ে দিলেই আপনার সব কেটে যাবে মা। তো এখন ওই চিন্তা, ঠাকুরকে খালি ধরে রেখেছি, ঠাকুরকে খালি বলছি, ঠাকুর তুমি তো সবই আমাকে ঠিক করে দিয়েছো। আমার, আমি কি যে পাপ টাপ করেছি, কি 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 আমার প্রারব্ধ কর্ম খারাপ আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমিই তো আমাকে বাঁচাচ্ছ। আচার্য পরম্পরা রেখে আচার্য দেব দাদা আজকে আমাকে বাঁচিয়েছেন। আচার্য দেব দাদার জন্য আজকে আমার জীবন বেঁচেছে, আমার পরিবার, আমার মানে বাচ্চারা সকলেই আমার আজকে, মানে আমি এক একটা স্টেপে, এক একটা মানে ওইটাতে আমি বুঝতে পারছি যে কিভাবে আমাকে বাঁচাচ্ছেন। কত আমার গ্রহ খারাপ ছিল, কিভাবে কিভাবে উনি বাঁচাচ্ছেন আমাকে। তাই তো যখন আমার সুস্থনি হয়, যখন, তখন দাদা আমাকে বলেছিলেন, হারু দাদা, কিছুদিন পরে কথা ওনার সাথে আমি কথা বলতাম বাবাই দাদার পূজনীয় বাবাই দাদার আশীর্বাদে। উনি বলেছিলেন কথা বলবেন ওনার সাথে, তো ওনার সাথে আমি কথা বলি, মাঝে মাঝেই বলি। যখনই আমার বিপদ আপদ হয় তখন তো আরো ওনাকে আমি ফোন করে কথা বলি। তখন উনি একদিন কথার ছলে আমাকে বলে দিয়েছিলেন, মা, আপনি কিছু বুঝেছেন? আজ মানে আপনাদের কানপুর মন্দির উদ্বোধনের 6 মাস আগের থেকেই কিন্তু আমাকে দাদা বলে দিয়ে, এই পূজনীয় বাবাই দাদা আমাকে বলে দিয়েছিলেন যে, হারু, তোমাকে কিন্তু কানপুর মন্দির উদ্বোধনের সময় আমার সাথে কানপুরে যেতে হবে। একটা মা ওখানে সস্তইনি নেবে। ভাবুন আচার্য দেব দাদা কি করে জানেন যে 6 মাস আগেই যে আমি কানপুর মন্দির উদ্বোধনের দিন সস্তইনি নেব। তাহলে ভাবুন ঠাকুর আমাদের জন্য যে আচার্য পরম্পরা রেখে গেছেন, আচার্য দেব দাদার মধ্যে, বর্তমান আচার্য দেব দাদার মধ্যে, বর্তমান অভিনদেব বাবুর মধ্যে ঠাকুর যে লীলা করছেন, এটা একদম বিশ্বাস করতে হবে সকলকে। আমি যখন স্বস্তিনী নিই, যেদিন আমার বিকেল বেলা, সকালবেলা আমার স্বস্তিনী হয়, স্বস্তিনী নেওয়ার সময় আমি দাদাকে বলেছিলাম, দাদা আমার বাড়িতে তো মাছ মাংস ডিম আমাকে রান্না করতে হবে, আর সকলে তো ঘরে খায়, আমি নিতে পারবো স্বস্তিনী? তখন দাদা আমাকে বলেছিলেন, স্বস্তিনী নেওয়ার আপনি কে? আপনি কেউ না, পরম পিতার দয়া হয়েছে তবেই আপনার স্বস্তিনী হচ্ছে, আপনি নেওয়ার কে হচ্ছেন? তখন তখন তারপরে উনি বললেন, আপনার পেটে না গেলেই হলো,
আপনি বাসন মেজে ঘষে ভালো করে নিজের রান্না আলাদা করে নেবেন, নিজেরটা আগে করে নেবেন, যেভাবে খাবেন পেঁয়াজ রসুন ছাড়া, অল্প তেল দিয়ে, অল্প মশলা দিয়ে, মাছ মাংস ডিম ছাড়া, যেভাবে সস্তনির নিয়ম সেভাবে আপনি খাবেন। আর উনাদের জন্য আপনি বানিয়ে দেবেন, উনারা খেতে ভালোবাসে, আপনি বানাবেন, কোনো বাধা দেবেন না কাউকে। তো এইভাবে আমি করতাম অনেক বছর, করতে 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 এখন আমি বানাতে পারি না, এখন আমার ইচ্ছে করে না। তো ঘরে আজকে আমার হয় না এগুলি কিচ্ছু। আমার স্বামীও নিরামিষই খান, উনারও শরীর এখন অতটা ওই না, হজম করতে পারেন না, কনস্টিপেশন হয়ে যায় খেলেই, শরীর খারাপ হয়ে যায়। তা ঠাকুরের দয়া দেখুন, আজ আমার বাড়িতে না তো পেঁয়াজ রসুন হয়, না মাছ মাংস ডিম হয়। ছেলে খেতে ভালোবাসে, ছেলে বাইরে থাকে, যখন এখানে আসে আমি বানাতে পারি না, ওকে বলি তো বোঝে। অনেক সময় ওর মনে কষ্ট হয়, কোনো কোনো সময় বলি আচ্ছা বানিয়ে দেবো, আচ্ছা তুই বাইরে যেয়ে খেয়ে নে। এইভাবে ওর চলছে, ঘরে আমি বানাতে পারছি না। এইভাবে ঠাকুরের দয়া আমার উপরে। তো দাদা আমাকে যখন বলেছিলেন তখন আমি বিশ্বাস করতে পারিনি যে আরে আমার মানে স্বস্তিনী যেদিন হয় দাদা এমনি বলেছেন। পরে আমি ভাবলাম, সকালবেলা যখন আমার স্বস্তিনী হয় তখন তো আমাদের বর্তমান আচার্যদেব দাদা কানপুরে আসেননি, আর বিকেল বেলা কানপুরে আমাদের বর্তমান আচার্যদেব দাদা মানে পূজনীয় বাবাই দাদা এসেছিলেন সন্ধেবেলা বাই প্লেনে। আর আমার ভোরবেলা সকালবেলা আমার স্বস্তিনী হয়েছে হারু দাদার মাধ্যমে, যেনাকে বাবাই দাদা, পূজনীয় বাবাই দাদা আমাদের নিয়ে এসেছিলেন। তখন আমি ভাবলাম, বিকেল বেলা যখন মন্দির উদ্বোধন করে বাবাই দাদা, যখন পূজনীয় বাবাই দাদা যখন নিচে এসে বসেছেন আমাদের সব ভক্তজনের মধ্যে, এত পাবলিক, রাস্তা অব্দি লোক ভরা, পুরো মাঠ ভরা, এত লোক, তার মধ্যে আমি না সব থেকে আগে বসেছিলাম। আর আমি খালি নিজের প্রবলেমটা বলার জন্য দাদা দাদা করে মুখ খুলতে যাচ্ছি, কিন্তু আমার মুখের থেকে আওয়াজ বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন আওয়াজটা আটকিয়ে গেছে, কিছুই তো বলতে পারছি না। তখন আমাদের বর্তমান আচার্য দেবদাদা অন্য অন্য সবাইকে বলছেন, সবার নিবেদন শুনছেন, আর আমার জন্য করে এই যে একটা কথা বলেছেন, একটা এক্সাম্পল দিয়েছেন, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমাদের পূজনীয় বাবাই দাদা বললেন আমাকে, আপনার যে সকালবেলা যিনি আপনাকে স্বস্তিনী দিয়েছেন উনার সাথে কথা বলবেন, এই একটা মস্ত বড় আমার আশীর্বাদ। তারপরে বলেছেন যে দীক্ষা যখন হিন্দিতে, সবাইকে যাতে হিন্দুস্তানি, এখানে তো হিন্দিতেই সবাই কথা বলে, বাঙালিও আছে, সব জাতি আছে, কিন্তু হিন্দিতেই উনি বললেন যে যাতে সবাই বুঝতে পারে। তো উনি বললেন যে দীক্ষা নেওয়ার পরে অনেকেরই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, একদম উন্নতি হতে থাকে, চারিদিক থেকে ওদের উন্নতি হয়, পয়সায় টাকায় সংসারে বাচ্চায় কাচ্চায়, নিজের উন্নতি, সব খুশি, একদম খুশিয়ালি থাকে ওদের বাড়িতে, খুবই আনন্দ। তখন তাদের দেখা দেখি যারা দীক্ষা নেয়নি তারা ভাবে আরে এর দীক্ষা নিয়ে ভালো হয়েছে, আমিও নি। তারাও নিল, নেওয়ার পরে কিছুদিন পরেই যখন তার খুব খারাপ হতে লাগলো তখন সে ফট করে ছেড়ে দিল, বা তার যখন দেখছে কিছু ভালো হচ্ছে না ও ভাবছে আরে দীক্ষা ভিক্ষা কিছু না, ও ছেড়ে দিল। কিন্তু আমাদের বর্তমান আচার্য দেব দাদা একটা উদাহরণ দিয়ে বললেন, বললেন যে কলটাকে, কলের নিচে ডাস্টবিনের বালতি, মানে নোংরা যে আমরা ফেলি বালতিতে ভরে ভরে রাখি, ওই নোংরার বালতি, পুরো ভরা বালতি একটা কলের নিচে রেখে দিন, আর কলটাকে ফোর্সে খুলে দিন, খুব জোরে খুলতে হবে কলটাকে, যাতে খুব জোরে জলটা পড়ে ডাস্টে, বালতির মধ্যে। এখন যখন কলটা আপনি খুলে দেবেন দেখবেন নোংরাগুলি সব বেরোতে থাকছে, বেরোতে থাকছে, বেরোতে থাকছে, একটু সময় নেবে, বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, লাস্টে কি হবে, পরিষ্কার জল থেকে যাবে, সব ডাস্টগুলি বেরিয়ে যাবে। ঠিক তেমনি এই গঙ্গা জলের মতন এই পবিত্র নাম আপনাদের ভিতরে চলে গেছে, এই নামের মতন কোনো নাম নেই, এই নাম এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল নাম, কিন্তু আপনাদের ভিতরে জন্ম জন্মান্তর ধরে প্রারব্ধ কর্ম কি কি আছে আপনারাও জানেন না, কত যে কি কি করেছেন কিছুই জানেন না। তো যাদের প্রারব্ধ কর্ম খুব খারাপ, মানে ময়লা খুব বেশি, কমপ্লেক্সে সে চলছে, তা সে নিজের মানে সে স্বাধীনভাবে চলছে, নিজের ইচ্ছে মতন চলছে, নিজের মন মাফিক চলছে, যা মন চায় তাই করছে, গুরুর আদেশ পালন করতে পারছে না, গুরু যেটা বলেছে সেটা করতে পারছে না দীক্ষা নেওয়ার পরে, তখন তার কি হয়,
সে তাড়াতাড়ি ভালো হতে পারে না, কিন্তু ফোর্সে যে খুব জোরে নাম করা শুরু করে দেয় দীক্ষার পরে। এই নাম স্পিডলি যখন করে, যেমন ঠাকুর বলেছেন ঠাকুরের সময় পাঞ্জাব মেল ছিল ট্রেন সুপারফাস্ট, তখন ওই সুপারফাস্ট একটাই ট্রেন ছিল পাঞ্জাব মেল। এখন তো অনেক সুপারফাস্ট ট্রেন হয়েছে তার থেকেও জোরে চলার। তো এখন আমরা সেই স্পিডে করব, এখনের মতন, এখন আরো জোরে। তখনই ঠাকুর বলেছিলেন যে পাঞ্জাব মেলের স্পিডে নাম করবি। তো আমাদের ভিতরে যে এত মলিনতা আছে, তো ওটা যাবে কি করে? ওটা এমনি তো যাবে না সহজে। আমাদের খুব জোরে, মানে স্পিডলি, খুব স্পিডলি নাম করতে হবে। আর তীব্র বেগে কাজ। আমি ঠাকুরের অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, সেটাতে লেখা ছিল যে তীব্র বেগে কাজ করবি আর নাম করবি। প্রতিদিন যেন ঘাম হয়, প্রতিদিন যেন আমাদের কাজ করতে করতে ঘেমে যায় শরীর, তবে যে আমার শরীর সুস্থ থাকবে, প্রতিদিন টক্সিনস গুলি বেরোতে থাকবে। ধীরে 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 যখন আমার ভিতরটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তখন যে আমার ভিতরে ঠাকুরের বাস হবে। তখন নাকি আমরা এক একটা মানুষ যখন বাইরে বেরোবো, তখন সবাই আমাদের স্টেপ দেখে, আমাদের আচরণ দেখে, আমাদের চলা বলা, তাকানো, কথা বলা সব দেখে মনে হবে যেন একটা দেবতা যাচ্ছে। মানুষ না, এ দেবতা যাচ্ছে। প্রত্যেকটা মানুষ অ্যাট্রাকটিভ হবে আমাদের প্রতি, মানে ঠাকুরের প্রতি। সবাই বুঝতে পারবে এ তো একদম আলাদা, এ তো সৎসঙ্গী একদম আলাদা, এ তো ঠাকুরের মানে মানুষ। তো তখন এটাই আসল যাজন। তখন সকলেই ঠাকুরের দীক্ষা নেবে, কারণ সেই মানুষের ভিতরে ভালোবাসা এসে যাবে। সেই মানুষের ভিতরে কোনো স্বার্থ থাকবে না। সে বাঘ ভালুকের মতো নেচার তার থাকবে না। তার যে বাইরে একটা ওই মানে বাইরের থেকে যে এখনো ঠিক না, ভিতরে তো ঠিক না বলেই বাইরে ঠিক না, বাইরের নেচারটা ঠিক না, ও ঠিক করে চলতে পারছে না, বলতে পারছে না, ব্যবহার করতে পারছে না। ওই সব ঠাকুর আমাদের ধীরে 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 ধীরে, একটা মূর্তিকার যেমন মূর্তিটাকে, পাথরটাকে, বাইরের আবরণকে বের করে বের করে বের করে বের করে ফেলতে থাকে, আর একটা সুন্দর ভগবানের মূর্তি তৈরি করে, তেমনি ঠিক আমার ঠাকুর আমাদের সকলের ভিতর থেকে একটা মানে ভিতরে যা যা মলিনতা আছে সেটা বের করে, মানে আমাদের একটা মূর্তি, আমরা বাইরে, আমাদের বাইরে যে পাথরের বাইরে যে আমাদের খারাপ এক্সট্রা পাথরগুলি আছে, সেইগুলিকে ঠুকে ঠুকে ঠাকুর বের করে দেয়। বের করে একটা সুন্দর মূর্তি বানায় আমাদেরকে। আমাদের সুন্দর তখন মুখমণ্ডল হবে, একটা কথাবার্তা বলার সুন্দর একটা কায়দা হবে। আর সব থেকে বড় এই কায়দাগুলি হবে, আমরা ভালোবাসার প্রতিমূর্তি, ভালোবাসার ঠাকুর, যিনি ভালোবাসা নিয়ে এসেছেন আর ভালোবাসতে বলছেন। মুখে মুখে কাউকে ভালোবাসা যায় না, ঠাকুর বিধান নিয়ে এসেছেন, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার, সেটা পালন করলেই সকলকে আমি ভালোবাসবো। সকলের জন্য আমার যখন প্রাণ ছটপট করবে, তখনই আসল যাজন। এই যে ডিপি ওয়ার্ক বলেছেন, এখন বর্তমান আচার্যদেব দাদা আমাদের বারবার বলছেন ডিপি ওয়ার্ক করতে। ডিপি ওয়ার্কে আমাদের সকলের ভিতরে এত ভালোবাসা জেগে যাবে, যাদের ভিতরে নেই তাদেরও জাগবে। আমাদের কত বড় আশীর্বাদ হয়েছে, আমি ঠিক করে করতে পারিনি। যখন থেকে দীক্ষা নিয়েছি, ঠাকুর বলেছেনই যেদিন থেকে তোদের দীক্ষা হয়, সেদিন থেকে, চাই বয়সেও দীক্ষা হলে, সেদিন থেকে যদি সে ঠিক মতন সবকিছু পালন করে, তাহলে আর চিন্তা নেই। তার ভিতর থেকে সব মলিনতাগুলি বেরিয়ে যায়, আর তার মঙ্গলই মঙ্গল হয়। ঠাকুর তো মঙ্গলের প্রতিমূর্তি, মঙ্গলের দেবতা। ঠাকুর মঙ্গল করতে এসেছেন। আমরা ইষ্টবৃত্তি করি, মঙ্গল যজ্ঞ করি সকালে। ইষ্টভৃতি যে যত মন দিয়ে করবে তার তত মঙ্গল হবে, আর যত পবিত্র মনে করবে, তো পবিত্র মন হবে আমাদের যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার পালন করলে। তো যখন আমি সকালবেলা এমনি এমনি হয়েছে, বিকেলে যখন আমাদের আচার্যদেব দাদা আমাকে এই কথা বললেন মন্দির উদ্বোধনের দিন, তখনও আমি অতটা বুঝতে পারিনি। এখন বুঝতে পারি যে আরে, সকালে তো আসেননি বাবাই দাদা, পূজনী বাবাই দাদা আমাদের, উনি কি করে জানেন এত পাবলিকের মধ্যে যে আমার স্বস্তিনী হয়েছে আজকে? তারপরে যখন দাদা আমাকে বললেন মা আপনাকে 6 মাস আগে বলে দিয়েছিল আপনার স্বস্তিনী হবে, এদিকে আমি খালি ছটপট করছি স্বস্তিনী নেওয়ার জন্য। আমাকে অনেকে মানা করেছে আমার স্বস্তিনী নেওয়ার জন্য, আমার মন্দিরেও সবাই মানা করেছে, যে আমাকে ঋত্বিক দাদারাও মানা করেছে
যে করবি তুমি সস্তনি নিও না, তোমার বাড়িতে তো সবাই খায়, তোমাকে বানাতে হবে, নিও না। আমার লাইনে একজন আমার বান্ধবী ছিলেন লোপামুদ্রা দাস, উনি আমাকে বারবার বললেন করবি নিও না নিও না, আমি জানি অনেক নিয়ম, সস্তনি ভঙ্গ হওয়া উচিত না, খুব অনেক বড় পাপ, তুমি সস্তনি নিও না। কিন্তু পরম পিতা ওই যে দাদা হারু দাদা যখন আমাকে সস্তনি দেবেন বলেই দিয়েছিলেন, পরম পিতার দয়াতে হচ্ছে, আপনি কি নিচ্ছেন সত্যি, তার দয়াতে সস্তনি হয়। যখন দীক্ষার পরে মানুষ নাম ধ্যান করে ভালো করে করতে করতে যখন একটু পিওরিটি আসে, আমার মনে হয় তখনই সস্তেনি হয়। তারপরে সস্তনির বিধি পালন করার পরে এটা লাইফ জ্যাকেটের মতন কাজ করে, আমাদের জীবনটাকে বাঁচিয়ে দেয়। আমাদের সকলের বড় বড় কি কি ফাড়া আছে, মৃত্যু যোগ আছে, কেউই তো জানি না, সস্তনি বাঁচিয়ে দেয়। সস্তনির 5টা নীতি ভালো করে পালন করতে হয়, খুব ভালো করে পালন করতে হয়, পাড়া প্রতিবেশী সকলের মানে সুখে দুঃখে কাজে আসতে হয়। এই যে পাড়া প্রতিবেশী আমাদের কত লোকে দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছে, তাদের কত দুঃখ জীবনে, তারা যে ঠাকুরকে ছেড়ে দিয়েছে, তার মানে তারা তো জানেন না, তাদের কত মানে গ্রহের ফের আছে যে ওদের ঠাকুরের সাথে কানেকশন নেই, তাদেরকে যে আবার বলতে হবে। ভালোবাসা ভিতরে হলে পরেই তো, তবেই তো আমরা বলবো। তাই তো বাবা আমাদের পূজনীয় বাবাই দাদা বুঝতে পারছেন যে এখন আমার শিষ্যদের ভিতরে জেগেছে ঠাকুর, এদেরকে এখন ওই সময় সকলকে এখন এদেরকে জাগাতে হবে। তো আমরা সকলের বাড়িতে যাব, সকলকে চেষ্টা করব ঠাকুরের পথে নিয়ে আসতে। তাদের মঙ্গল হলেই আমার খুশি, তাদের মঙ্গল হলেই আমার ঠাকুর আমার উপরে খুশি, তাদের মঙ্গল হলেই আমার পূজা সার্থক। আর এখন আমি আপনাদের সাথে একটা নিজের অনুভূতি, আপনারা কালকে কিছু অনুভূতি শুনেছেন, আজকে নিজের অনুভূতি কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমার স্বামীর কিছুদিন আগে, মানে এই বছরই হয়েছে, মানে হবে 8-9 মাস হয়ে গেছে, 8-9 মাস আগের এই ঘটনা। 4টে আঙ্গুল ওনার পায়ের হঠাৎ নড়া শুরু হয়ে গেছে, বাঁ পায়ের। তখন আমি ভাবছি, আমি আগে দেখিনি কবে থেকে নড়ছে, হঠাৎ একদিন আমি বসে দেখছি 4টে আঙ্গুল নিজে নিজে নড়ছে, একই স্পিডলি নড়েই যাচ্ছে। তখন আমি ওই দিনকে কিছু বলিনি। পরের দিন আবার ভাবলাম এখন আবার দেখি তো, ফলো করি। উনি পেপার পড়ছেন আর পায়ের আঙ্গুল নড়ে যাচ্ছে। তখন আমি ওনাকে বললাম, তোমার তো পায়ের আঙ্গুল নড়ছে 4টে, তুমি কি নড়াচ্ছ, কি এটা নিজে নিজে নড়ছে? তখন উনি বললেন, এটা নিজে নিজেই নড়ছে, অনেকদিন ধরে নড়ছে। তখন আমি বললাম, আরে তোমার অনেকদিন ধরে নড়ছে আর তুমি এখন অব্দি বলনি, চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এ তো নার্ভের, আমি আমি তো এটাই জানি যে নার্ভের রোগ, যখনই আমাদের হাত পা কিছু নড়ে টড়ে নার্ভেরই রোগ, এটাই সবাই ভাবি, আমিও এটাই ভাবি। এটা ভেবে আমি ওনাকে বারবার বলছি, তো উনি আর যাচ্ছেন না। তারপরে আমাদের বাড়িতে কেউ এসেছিলেন, উনার বন্ধু, উনার বন্ধু এসে যখন দেখেন ওনার এই কন্ডিশন, পা নড়ছে, আমিও বললাম, তখন উনি বললেন যে বিমান তুমি দেখাও, ডক্টর দেখাও। তখন আমরা কানপুরের একটা ভালো ডক্টর কেউ আমাদের বলেছিলেন, যে আমার মেয়ের শ্বশুর বলেছিলেন যে উনাকে দেখান। তখন আমরা প্যানিশিয়া ডক্টরের ওখানে হসপিটালের নামটা প্যানিশিয়া, প্যানিশিয়াতে যে ডক্টরকে দেখাই, ওই ডক্টরের ওষুধ খাওয়ার পর থেকে আমার স্বামীর যা অবস্থা হয়েছে, আরে বাবা দাদা কি বলি, পুরো মুখ নড়া শুরু, জিভ নড়া শুরু, হাত পা পুরো, দুটো পা পুরো বডি জার্ক হওয়া শুরু হয়ে গেছে। এমন জার্ক যে সে বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারছে না, কারোর সাথে কথা বলতে গিয়ে মুখ এড়াচ্ছে, মুখ নড়ছে, পুরো বডি ঝাঁকাচ্ছে, কিভাবে মানে সে চলছে। আর খাওয়া দাওয়া বন্ধ, চাবানোর ক্ষমতা বন্ধ, চোষার ক্ষমতা বন্ধ, আর গেলার ক্ষমতাও বন্ধ হয়ে গেল ধীরে ধীরে। চাবাতে তো পারতোই না, চোয়াল দিয়ে যে আমরা চাবাই, ওটার যে একটা শক্তি, সেইটাও বন্ধ হয়ে গেল। তখন আমি ভাবছি, এ তো ডাক্তারের ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না। তখন ডক্টরকে যে যে বারবার বলছি, 15 দিন 10 দিন যেই হয়ে গেল, আবার যে আমি রিপোর্ট দিচ্ছি যে ডক্টর অনেক খারাপ হয়ে গেছে শরীর, এখন তো পুরো বডি জার্ক হচ্ছে। তখন ডক্টর বলছে, আমি তো আপনাদের বলেছি এই রোগ ঠিক হয় না, এই রোগ ঠিক হয় না, আর এমনি চলবে, একটু কন্ট্রোলে থাকবে। আমি বললাম, এটা তো কন্ট্রোলে নেই, এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আরো বেশি বেড়ে গেছে। ডক্টর তখন একটা এমআরআই লিখলেন ব্রেনের, এমআরআই তে বেরিয়েছে 19 কিছু সিস্ট, মানে একটা গাঁঠের মতন ব্রেনের মধ্যে আছে। তখন উনি আমাদের এটা বলেননি, এই টেস্টটা করে যে রিপোর্টটা কি এসেছে উনি আমাদের বলেননি। আমরা ট্রিটমেন্ট করে যাচ্ছি, আমরা জানিও না কি হয়েছে না হয়েছে। 4 মাস ওখানে ওষুধ খেয়েছেন আমার স্বামী, 4 মাস খাবার না খেয়ে আছেন।
4 মাস উনি মানে ভাত রুটি কিছুই তো খেতে পারছেন না, শুধু ফলও খেতে পারছেন না, শুধু ওই একটুখানি আধা কাপ মতন দুধ অনেকক্ষণ পরে ওই এক এক ঘন্টাতে গিলতেন, আর বিকেল বেলাও আধা কাপ দুধ। তারপরে ধীরে ধীরে এত বাড়াবাড়ি হয়ে গেল, তখন আমি বললাম এই ডক্টরকে চেঞ্জ করো। আর একজনও এনার বাবার বন্ধু, উনিও বললেন এই ডক্টর চেঞ্জ কর, এই ডক্টর কিন্তু ভালো না, এই ডক্টরের হসপিটালে প্রফেশন হিসেবে ট্রিটমেন্ট করে একটাও রোগী ভালো হয় না, সব কটার এই হসপিটালে হার্টের রোগ এইসব হয়ে যায়, বাড়াবাড়ি আরো বেশি হয়ে যায়, একটা রোগ ঠিক করতে গিয়ে আর একটা রোগ হয়, তারপরে সব মারা যায়, কেউ সুস্থ হয়নি আজ অব্দি এই হসপিটালে। এইদিকে হসপিটাল অনেক ভালো, অনেকই ভালো হসপিটাল, অনেক নামি হসপিটাল। তারপরে ওখান থেকে আমি নিয়ে আমার হাজবেন্ডকে, স্বামীকে অন্য অন্য হসপিটালে, যেখানে আমার স্বামীর সুগার আছে, সুগারের ট্রিটমেন্ট হয়, ওখানেই এমআরআই করেছিল, এই যে ডক্টর লিখেছিল এমআরআই এর জন্য, ওই হসপিটালে এক ছাদের নিচে সবকিছু আছে, ডক্টরও আছে ভালো ভালো, তারপরে রিপোর্ট মানে টেস্ট, নানা রকমের টেস্ট, সব টেস্ট ওই হসপিটালে আছে, রিজেন্সি হসপিটাল, খুব ভালো হসপিটাল এখানে কানপুরে। তখন আমি ওই হসপিটালে নিয়ে গেলাম, তখন উনি গেলেন, উনি যে ওখানেও উনি মানে নিউরোলজিস্টকেই দেখাতে চেয়েছেন, বলছেন এটা নিউরো প্রবলেম, আমি নিউরোলজিস্ট দেখাবো। ওখানে ডক্টর হাসমিকে দেখাচ্ছেন। এদিকে আমার পূজনীয় বাবাই দাদার আশীর্বাদে আমার যখন যেটা হয় আমি উনাকে বলি, হারু দাদাকে, যিনি আমাকে সোস্তানি দিয়েছেন, হারু দাদাকে প্রথম থেকে আমি ফোন করছি আর বলছি, দাদা আমার স্বামীর শরীর খুব খারাপ, 4টে আঙ্গুল নড়ছিল, এখন ডক্টর দেখিয়েছি প্যানিসিয়াতে, ঠিক হচ্ছে না। তখন থেকে এই দাদা আমাকে বলে দিয়েছিলেন, মা এই ডক্টরকে ছাড়ুন আর এমডি ডক্টরকে দেখান। আমি শুনিনি, আমি আমার স্বামীকে বলেছিলাম, উনিও মানেননি, কোনো কারণে দেখানোও হয়নি। আর উনি আবার যখন দ্বিতীয়বার হসপিটালে এসেছি রিজেন্সিতে ওই ডক্টরকে ছেড়ে, উনি বললেন আমি নিউরোলজিস্টকেই দেখাবো। আমি ওই হসপিটালে যেখানে চেম্বার ডক্টরের, এই নিউরোলজিস্টের তার সামনেই একদম চেম্বার, ওই প্রদীপ সেহগল এমডি ডক্টরের, ইন্টারনাল মাস্টার অফ মেডিসিন, এত ভালো ডক্টরও। তো আমি মনে মনে ওই ডক্টরের ওটা দেখছি নেম প্লেটটা, আর আমার স্বামীকে বলছি এখানে না দেখিয়ে এমডি কেই দেখাও না, দেখো না হারু দাদা বলেছে এমডি ডক্টরকে দেখাও না, তুমি ভালো হয়ে যাবে, দেখো তুমি ভালো হয়ে যাবে। হারু দাদা যখন বলছেন এমডি কে দেখাও না, উনি খালি বলছেন না এমডি দেখাবো না, এমডি তে কি করবে আমার, কিন্তু নিউরোর প্রবলেমই না এটা, ওই জন্যই উনি তো বোঝেননি, আমিও অতটা জোর দিইনি, যার জন্য এটা হয়নি। তখন আমি ওনাকে ওই ডক্টরকে দেখাচ্ছি, এখন ডক্টর হাসমি দেখছেন। ডক্টর হাসমি 2 মাসের ট্রিটমেন্ট করেছেন, করাতে উনিও একটা এমআরআই করেছেন, উনি এই এমআরআইটা দেখেছেন, দেখে আমাদের বলে দিয়েছেন যে একটা ইঞ্জেকশন লেগে এমআরআই হয়, ওটাতে পুরো স্পষ্ট বোঝা যায় যে সিস্টটা মানে গাঁটটা কতটা বড় আছে। তো এটাতে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, গাঁট আছে ব্রেনে এটা বোঝা যাচ্ছে। তখন উনি বললেন আমি একটা এমআরআই করার আগে একটা ইঞ্জেকশন লাগাতে হয়, ওই ইঞ্জেকশন এরা লাগাইনি, আমি ইঞ্জেকশন লাগিয়ে আবার এমআরআই করতে চাই, ইঞ্জেকশন লাগিয়ে যে এমআরআই হয়। তখন আমরা বললাম ঠিক আছে। এখন ওই হাসমি ডক্টরও এমআরআই করলেন একটা, ওটা সত্যি ইঞ্জেকশন আগে লাগানো হলো, তারপরে ওনার এমআরআই হলো, ওটাতে পরিষ্কার বোঝা গেছে 18 পয়েন্ট কিছু সিস্ট, গাঁট আছে ব্রেনের মধ্যে। তো ডাক্তার যখন এটা বললেন আমাদের মুখে, তখন আমরা ভাবলাম আরে ওই ডক্টর প্যানিসিয়ার ডক্টর তো আমাদের বলেনই যে গাঁট আছে, ইনি তো বলে দিলেন, আর কতটা কি আছে এটাও বলে দিলেন। তখন আমি বললাম ডক্টর এখন আমি ঘাবড়িয়ে গেছি যে ব্রেনের সিস্ট হয়েছে, এখন কি করা হবে, আমি ভয় পেয়ে গেছি অনেক। তখন আমি বললাম ডক্টর এখন কি করব আমি। তখন ডক্টর বললেন কোনো ব্যাপার নেই, এটা যদি অনেক আগের থেকে হয়ে থাকে তাহলে যদি এটা না বাড়ে তাহলে কোনো ব্যাপার নেই, এটাকে প্রত্যেক মানে বছরে একবার আপনাদের এমআরআই করতে হবে, বছরে একবার, যদি না বাড়ে কোনো ব্যাপার নেই, আর যদি বাড়ে তখন দেখা যাবে, এটা বললেন ডক্টর। তখন এই ডক্টর যখন আবার এমআরআই করলেন আর ওষুধ দেওয়া শুরু করলেন, 2 মাস এখানের ওষুধ খেয়ে আরো বাড়াবাড়ি, শয্যাশায়ী বিছনায় হয়ে গেলেন ইনি। ইনি এমন দিন এলো একদিন যে ইনি সারা রাত উঠতে পারেননি বিছনার থেকে, আর কুকাচ্ছেন, উঠতেও পারছেন না, খেতেও পারছেন না, 2 দিন আগে থেকে ওই দুধ খাওয়াও বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি কি করব, আমি তো বুঝে পাচ্ছি না, আমি দিশাহারা। তখন আমি আমার বান্ধবীকে বললাম আমি কি করি, মমতা রায় এখানে আছেন, উনার ভাই, উনার দাদা যে হচ্ছেন, উনি দেওঘরে আমাদের পূজনীয় বাবাই দাদার সাথেই থাকেন, উনি চোখের ডক্টর মধুবদা। তো এখন মমতা রায়কে আমি যখন বললাম, মমতা রায় আমাকে বললেন করবি করবিদি তুমি একাই চলে যাও।
আর এমডি ডক্টরকে দেখো। আমি একা হসপিটালে গেলাম এমডি ডক্টরকে দেখাতে, সব রিপোর্ট নিয়ে। আর স্বামী আমার তো যেতে পারবে না, স্বামী ঘরেই শুয়ে আছেন। বলে গেলাম আমি দুধ টুধ তোমার রেখে গেছি, তুমি খাও। খেতে তো পারছেন না, উনি উঠতেই পারছেন না, কি করে খাবেন? তখন ডক্টরকে যখন দেখালাম, ডক্টর আমাকে বললো ইমিডিয়েট অ্যাডমিট করুন। তখন ওনাকে অ্যাডমিট করা হলো। ঘরে এলাম, নিয়ে গেলাম, অ্যাডমিট করা হলো। অ্যাডমিট করার দ্বিতীয় দিন থেকে উনি ভালো হওয়া শুরু হয়ে গেলেন। তারপরে এই ডক্টর হঠাৎ দ্বিতীয় দিন এসে আমাকে বললেন যে আমি একটা ওই করতে চাই, আমিও একটা এমআরআই করতে চাই, দেখি কি আছে না আছে। তখন উনিও একটা এমআরআই করলেন। এখন এমডি ডক্টর যখন এমআরআই করলেন, ওটাতে বেরোলো সিস্ট নেই। সিস্ট চলে গেছে কোথায় জানি না। সিস্টই নেই, যে যার মাথায় দুবার যে বেরিয়েছে, সিস্ট ছিল ব্রেনে, সিস্ট নেই। 6 মাসের মধ্যে এই ঘটনাগুলি হলো। 6 মাসের আগে 6 মাসের মধ্যে সিস্ট ছিল, আর 6 মাসের মধ্যেই সিস্টটা নেই। তখন উনি আমাকে এসে যখন রিপোর্টটা দেখাতে এসেছেন বিকেল বেলা, দ্বিতীয় দিন বিকেল বেলা, তখন আমাকে বলছেন मैडम সিস্ট তো নেই, সিস্ট গায়েব हो गया, आपके भगवान का चमत्कार हो गया, এমনি করে বললেন। তখন আমি বললাম চমৎকার তো আপনি আমার ভগবান রূপে এসেছেন, আর আমার ভগবান হচ্ছেন জানেন কে? আপনারা ইউটিউবে দেখবেন, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার গুরুদেব, ওনার কৃপাতে ওনার দয়াতে আমার অনেক কিছু আমার ঠিক হয়েছে। আমার গ্রহর অনেক ফের ছিল, আমার সব ঠিক হয়েছে। আজ সিস্ট যে গেছে উনারই দয়াতে। তখন আমি হারু দাদাকে জানালাম, দাদা এমনি এমনি হয়েছে, আমার স্বামীর সিস্ট ছিল যে ওটা চলে গেছে। দাদা বললেন, মা ঠাকুরের পরম কৃপা, অনেক দয়া আপনার উপরে, ঠাকুরের দয়াতে আপনার সবকিছু ঠিক হয়েছে, সিস্ট ঠিক হয়েছে। তখন উনি একটা ঘটনা বললেন আমাকে যে মা আপনি, অনেক সবাই তো বিশ্বাস করবে না এগুলি, আমি আপনাকে একটা ঘটনা বলছি। তখন বড়দা ছিলেন। উনি হারু দাদা যে হচ্ছেন উনি সহ প্রতিঋত্বিক, উনি বিয়ে টিয়ে করেননি। উনি ছোটবেলার থেকে 4 বছর বয়স থেকে আগে দেওঘরে ছিলেন, এখন উনি শ্যামবাজার মন্দিরে আছেন, মন্দিরেই থাকেন। তখন উনি আমাকে বললেন, মা একজনকে, একটা ছেলে, তাকে আমাকে আমার কাছে বড়দা বললেন যে হারু তোমাকে একে নিয়ে মুম্বাই যেতে হবে। ক্যান্সার, মানে ওনার ব্লাড ক্যান্সার ছিল ওই ছেলেটার। অনেক রোগা, একদম রোগা কাঠি ছেলে ছিল, একদম ইয়াং ছেলে, তার ব্লাড ক্যান্সার। তো দীক্ষা নেওয়া ছিল ঠাকুরের। তখন আমাকে ওনাকে যখন বললেন হারু দাদাকে, হারু দাদা ওনাকে নিয়ে গেছিলেন মুম্বাইতে। আর কলকাতায় ওই যে ছেলেটা ডক্টরকে দেখাতেন, ধরা গেছে ব্লাড ক্যান্সার, ব্লাড চেঞ্জ হতো, টাকার পর টাকা যাচ্ছিল ওনার কাছে, ওনাদের কাছে টাকাও ছিল না, গরিব হয়ে গেছিল একদম, পয়সা টাকা কিছুই ছিল না, একদম রোগা কাঠি আরো হয়ে গেছিল, আর প্রাণে বাঁচবে কিনা সেটারই আশা ছিল না। তখন হারু দাদা উনাকে, ওই ছেলেটাকে আমাদের পূজ্যপাদ বড়দার আশীর্বাদে মুম্বাই নিয়ে গেছিলেন। ওই মুম্বাই নিয়ে যাওয়ার পরে যখন ওখানে ওনার রক্ত টেস্ট হলো, রিপোর্ট দেখালো, যখন ওনাদের বললো, ডক্টর বললো মুম্বাইয়ের যে ইনার তো ব্লাড ক্যান্সার নেই, ইনার তো ওই কি যেন টাইফয়েড, টাইফয়েড না কি ম্যালেরিয়া, হ্যাঁ ম্যালেরিয়া, মশা কেটেছে তাই ম্যালেরিয়া জ্বর হয়েছিল, ওইটার থেকে উনার এই সব সিমটমস গুলি এমনি হয়েছে, শরীর এমনি হয়ে গেছে। তো আমি 1 সপ্তাহের ওষুধ দিচ্ছি, এই ওষুধে উনি ঠিক হয়ে যাবেন। দেখুন ঠাকুরের কি দয়া, ওই ব্লাড ক্যান্সারের ছেলে ভালো হয়ে গেল ধীরে ধীরে। তারপরে আমাকে হারু দাদা বললেন, আজকে জানেন মা ওই ছেলেটা আজকে একটা অ্যাডাল্টস, 45 বছর বয়স ওর, পরিবার নিয়ে এই মোটা তাজা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর করে সংসার করছে, সুন্দর করে ঠাকুরকে নিয়ে চলছে। এই হচ্ছে ঠাকুরের দয়া মা। কিন্তু দয়া তখনই পাওয়া যায় যখন করতে হবে। ঘাবড়াবো না জীবনে দুঃখ এলে, ছাড়বো না ঠাকুরকে, তখনই ঠাকুরের দয়াটা পাওয়া যায়। আমার টাইম হয়ে গেছে দাদা, আমি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে, আর আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। জয় গুরু দাদা, জয় গুরু।